Welcome back friends and students after a long interval of more than 2 weeks. Today we are going to read the last 6 lines of sonnet number 18. In the first part, we have learned that Shakespeare finds the comparison of his friend to a summer's day inept. আমরা এর আগে যে ক্লাসটা করেছিলাম সেখানে আমরা দেখেছি যে শেক্সপিয়ার তিনি তার বন্ধুর সাথে গ্রীষ্মের দিনের তুলনাটাকে যথার্থ নয় বলে মনে করেছিলেন। এটা আমরা প্রথম পার্টে from line number 1 to line number 8 দেখেছিলাম। In lines 7 and 8, Shakespeare stresses on the theme of mutability. উইলিয়াম শেক্সপিয়ার তিনি স্ট্রেস করলেন on the theme of mutability. এই জগতের সমস্ত অবজেক্টস সেগুলো যে জীর্ণতা, তাদের ক্ষয়, তাদের নষ্ট হয়ে যাওয়া, ডিস্ট্রাকশন, এর উপরে তিনি জোর দিয়েছিলেন। এরপরে যখন আমরা লাইন নাম্বার 9 এ যাব, শুরু হচ্ছে লাইনটা এই দিয়ে, বাট দ্য ইটারনাল সামার শ্যাল নট ফেড। বাট এই শব্দটার ব্যবহার কেন এলো? ডিফারেন্ট কোনোটেশনস আছে, ভিন্ন দোতনা আছে বাটের, যে হঠাৎ করে বাট শব্দটা কেন এলো। সর্বপ্রথম মনে রাখতে হবে যে বাট ইজ ইউজড টু ইন্ডিকেট এ টার্ন অফ থট। ইট ইজ কল্ড ভোল্টা ইন সনেটস। সনেট লেখার ট্র্যাডিশন, তাদের মধ্যে বেশ কিছু সনেট, একটা GENRE, তার বেশ কিছু আবার লেখার ধরন আছে। তাদের মধ্যে যেমন আছে সেসুরা আছে, ভোল্টা আছে। ভোল্টা হচ্ছে সাডেন টার্ন অফ থট। সে টার্ন অফ থটটা সাধারণত অষ্টম লাইনের পরে নবম লাইন থেকে হয়ে থাকে। তাহলে বাটের ব্যবহার হচ্ছে টার্ন অফ থট ব্যবহার করার জন্যই তিনি বাট ব্যবহার করলেন। বাট কেন ব্যবহার করলেন তার একটু বিশদ ব্যাখ্যা আমি বলি। দ্য পোয়েট ফার্স্ট মেনশনস দ্যাট এ ডে অফ সামার ইজ নট ইমিউন ফ্রম সার্টেন ব্লেমিসেস। কবি বললেন যে একটা গ্রীষ্মের দিন তার ইমিউনিটি নেই, সে ইমিউন করতে পারে না, যে তার মধ্যে বেশ কিছু ব্লেমিসেস আছে, বেশ কিছু ত্রুটি আছে, সেই ত্রুটিগুলো থেকে সামার ইমিউন নয়। দ্য ব্লেমিসেস ইনক্লুড, সেই ব্লেমিসেস গুলো আমি আগের ক্লাসে এগুলো বলেছিলাম, আরো একবার জাস্ট রিমাইন্ড করিয়ে দিই, এবং এই পড়ানোর প্রসঙ্গেও লাগবে, এগুলো প্রাসঙ্গিকও বটে, রিলিভেন্স আছে। দ্য প্রেজেন্স অফ রাফ উইন্ডস প্রথম ছিল ব্লেমিসেস ইন সামার ডে। নাম্বার 2, এ শর্ট ডিউরেশন, খুব সংক্ষিপ্ত একটা স্থায়িত্ব তার। নাম্বার 3, দ্য সান শাইনিং টু হট এট টাইমস, কখনো কখনো সূর্য প্রবল রকমের কিরণ দেয়, এন্ড ফ্রিকুয়েন্টলি ইটস গোল্ডেন কমপ্লেক্সন ইজ ডিমড বাই ডার্ক ক্লাউডস। নাম্বার 3 এটা, সূর্য কখনো প্রবল উষ্ণতা দেয়, কখনো কালো মেঘ তাকে ঢেকে দেয়, তার এই সূর্যের যে গোল্ডেন কমপ্লেক্সন, সোনালী যে আভাটা, তার সোনালী গায়ের রং, সেটাকে একটু অস্পষ্ট আবছা করে দিয়ে যায়। নাম্বার 4 বলেছিলেন দ্য বিউটি অফ এভরি বিউটিফুল অবজেক্ট। এই পৃথিবীতে যত সুন্দর জিনিস আছে, বিং ডেসপয়েলড অফ ইটস এক্সটার্নাল অর্নামেন্ট, তাদের বহিরঙ্গের যে গহনা, বাইরের যে চেহারাটা, সেটা ডেসপয়েলড হয়ে যায়। কেন বাইরের চেহারা বললাম না, যে কোনো ম্যাটার সেগুলো ইনডেস্ট্রাক্টেবল, তাই তো, অবিনশ্বর। সুতরাং আমাদের বাইরেটা আর থাকে না, আইদার বাই দ্য স্ট্রোক অফ লাক, সেটা স্ট্রোক অফ লাক হতে পারে, আমাদের কপালের গুণে হতে পারে, ব্যাড লাকের জন্য হলো, অর বাই দ্য ইটারনাল ল অফ চেঞ্জ। এই সমস্ত এগুলো হচ্ছে সামারের ত্রুটি এবং এই পৃথিবীর মরণশীলতা, পৃথিবীর নশ্বর হয়ে যাওয়ার ঘটনা। কবি এরপর থেকে থটটাকে চেঞ্জ করলেন, যে কিন্তু এরকমটা নয়। কার ক্ষেত্রে? না, বন্ধুর ক্ষেত্রে। দেন দ্য পোয়েট গোজ অন টু সে, তারপরে কবি বলতে চাইলেন দ্যাট ইজ ফ্রেন্ড সামার, তার বন্ধুর গ্রীষ্ম, ইজ নট সাবজেক্টেড টু দিস ব্লেমিসেস। এই সমস্ত যে ব্লেমিসেস গুলোর কথা বলা হলো, কবির বন্ধু এই সমস্ত ব্লেমিসেস গুলোর থেকে অনেক দূরে, শত যোজন দূরে থাকে, তাই তো, 100 miles away from these blemishes. Naturally, the second idea, কোন আইডিয়াটা? যে কবির বন্ধু তিনি গ্রীষ্মের সমস্ত ত্রুটি তার থেকে অনেক যোজন দূরে, গ্রীষ্মের ত্রুটিগুলো তার মধ্যে নেই। এই আইডিয়াটা ক্যান বি অ্যাপ্রোপ্রিয়েটলি ইন্ট্রোডিউস বাই দ্য ইউজ অফ দ্য ওয়ার্ড বাট। এই বাট ওয়ার্ডটার ব্যবহারের মাধ্যমে তিনি আগের সমস্ত যে ভাবনাগুলো ছিল সেগুলোকে আমি নস্যাৎ করে ফেললাম, আমি সেগুলোকে ডিনাই করে ফেললাম। দেয়ার ইজ অ্যানাদার রিজন, আরো একটা কারণ আছে এই বাট ব্যবহার করার, বিহাইন্ড ইটস ইউজ। কেন তিনি বাটটা ব্যবহার করলেন
through this sonnet, Shakespeare deals with the theme of time, love, death. এই সমস্ত ডিল করছেন। Though the sonnet, like other Shakespearean sonnets, যদিও এই সনেটটা অন্যান্য সমস্ত শেক্সপিয়ারিয়ান সনেটের মতোই follows 7 rhymes, 7টা রাইম ফলো করেছে। প্যাটার্নটাকে আপাতভাবে দেখে মনে হবে 4 লাইন করে করে 3টে, শেষ 2টো লাইন আমি আগের ক্লাসে বলেছিলাম। ইট ইজ পেট্রার্কান ইন ইটস থিমেটিক স্ট্রাকচার। কিন্তু থিমেটিক স্ট্রাকচারের দিক দিয়ে দেখলে, যদি আমরা তার বিষয়বস্তুর দৃষ্টিকোণ দিয়ে দেখি, ফ্রম এ ডিফারেন্ট অ্যাঙ্গেল, যে শেক্সপিয়ারিয়ান সনেট পড়ছি না, আমি একটা সনেট পড়ছি, যদি আমি থিমেটিক্যালি দেখি তাহলে এটা কিন্তু পেট্রার্কান। কেন? আমরা জানি যে পেট্রার্কান সনেট ইজ ডিভাইডেড ইনটু 2 পার্টস, অক্টেভ এন্ড সেস্টেট, এন্ড জেনারেলি দ্য সেস্টেট বিয়ার্স এ ডিফারেন্ট থট ফ্রম দ্যাট অফ দ্য অক্টেভ। অক্টেভের থেকে সেস্টেট ভিন্ন থট বহন করে, এই কবিতারও তার ব্যতিক্রম নয়। সুতরাং এটা স্ট্রাকচারালি যদি আমরা ভাবি তাহলে সেটা শেক্সপিয়ারিয়ান, কিন্তু থিমেটিক স্ট্রাকচারের দিক দিয়ে দেখলে পেট্রার্কান, এবং কবি পেট্রার্কান সনেটের মতোই শেষ 6টা লাইনে ভিন্ন ভাবনা ব্যবহার করছেন বলে বাট দিয়ে এটাকে ইন্ট্রোডিউস করলেন। তাহলে আমরা বাটের ব্যবহার কেন ছিল বললাম, যে বাট ডাই ইটারনাল সামার, ডাই দ্যাট ইজ ইয়োর, দিস রেফার্স টু দ্য পোয়েটস ফ্রেন্ড। তাহলে ডাই বলতে কবির বন্ধুকে বোঝানো হয়েছে। ইটারনাল সামার, চিরন্তন গ্রীষ্ম। আমরা একটু আগেই পড়লাম যে গ্রীষ্মের এত ত্রুটি বললো, কিন্তু কবি বলছেন তোমার চিরন্তন গ্রীষ্ম। এই তোমার চিরন্তন গ্রীষ্ম, ইটারনাল সামার বলতে কি, যারা হায়ার ক্লাসে আরো এইচএস এর বাইরে তাদের জন্য কাজে লাগবে, আর যারা এইচএস এ পড়ছো তাদের তো লাগছেই যে ইটারনাল সামার পরীক্ষার জন্য কি ইম্পর্টেন্ট কোশ্চেন 2 নম্বরের, হোয়াট ইজ মিন্ড বাই ইটারনাল সামার। ইটারনাল সামার বলতে কবি কি বুঝিয়েছেন? ইটারনাল সামার মিনস এক্সট্রা অর্ডিনারি বিউটি হুইচ ইজ নট সাবজেক্ট টু ডিকে। ইটারনাল সামার বলতে এক্সট্রা অর্ডিনারি বিউটিকে বলা হচ্ছে কবির বন্ধুর, যেটা হুইচ ইজ নট সাবজেক্ট টু ডিকে, যার ক্ষয়, পতন, নষ্ট হয়ে যাওয়া এইসব থাকে না। দ্য ফ্রেন্ডস সামার, কবির বন্ধুর গ্রীষ্ম। এটাকে মনে রাখতে হবে যে কবির বন্ধুর গ্রীষ্ম কেমন, ইন দ্য মেটাফরিক্যাল সেন্স অফ বিউটি, রূপকার্থে সৌন্দর্য। আসলে কবির বন্ধু তো গ্রীষ্ম নয়, কবির বন্ধু সামার বলতে দ্য পোয়েটস ফ্রেন্ড সামার মিনস ইন মেটাফরিক্যাল সেন্স, রূপকার্থে ইট মিনস বিউটি, রিমেইনস দ্য সেম অল দ্য টাইম, সব সময় সে একই রকম থাকে। রিয়েলি স্পিকিং, যদি আমরা প্রকৃতপক্ষে বলতে যাই, দ্য ফ্রেন্ডস সামার, কবির বন্ধুর সৌন্দর্য, দ্যাট ইজ ইউথফুল বিউটি, কবির বন্ধুর যে যৌবনের যে অপূর্ব সৌন্দর্য আছে, এক্সকুইজিট বিউটি আছে, আনপ্যারালালড অ্যাট্রাকশন আছে তার মধ্যে, ইজ নট ইটারনাল। প্রকৃতপক্ষে বলতে গেলে এটা কিন্তু ইটারনাল নয়, যে কবির বন্ধুর সৌন্দর্য চিরন্তন পৃথিবীতে হতে পারে না। লাইক অল আর্থলি থিংস, এই পৃথিবীর বাকি সমস্ত বস্তুর মতোই, ইট উইল অলসো বি সাবজেক্টেড টু টাইম অ্যান্ড ডেথ, এরও সময়ের হাতে এও খাবে, মৃত্যু একেও গ্রাস করে নেবে। বাট দ্য পোয়েট প্রপোজেস, কিন্তু কবি তিনি প্রপোজ করছেন টু মেক ইট ইটারনাল, যে তিনি এটাকে চিরন্তন করে ফেলবেন ইন হিজ ভার্সেস, তার কবিতার মধ্য দিয়ে, হুইচ ডাস অ্যান্টিসিপেটস দ্য আর্গুমেন্ট, যেটা এই লাইনটা আমরা পড়লাম সেটা অ্যান্টিসিপেটস করছে সেই সমস্ত আর্গুমেন্ট গুলোকে, হুইচ আর পুট ফরওয়ার্ড ইন লাইন নাম্বার 10 to 14, যেগুলো 10 নাম্বার থেকে 14 নম্বর লাইন পর্যন্ত কবি আর্গুমেন্টটাকে পুট আপ করেছেন আরো। তাহলে কবি প্রথম যেটা বললেন যে তোমার চিরন্তন গ্রীষ্ম, সেটা কখনো ফেড করবে না। ফেড, শ্যাল নট ফেড মিনস শ্যাল নট লুজ ব্রাইটনেস, তোমার চিরন্তন সৌন্দর্য কখনো তার ঔজ্জ্বল্য হারাবে না। শ্যাল নেভার লুজ কালার, ফ্রেশনেস এন্ড ভিগার, তোমার চিরন্তন সৌন্দর্য কখনো তার কালার, ফ্রেশনেস, ভিগার কখনো হারাবে না। তাহলে আমাদের আরেকবার ভালো করে জেনে রাখতে হবে কি বলতে চাইলেন এই লাইনটার মাধ্যমে। কবি বলতে চাইলেন the phrase eternal summer serves a number of purposes, বেশ কয়েকটা পারপাস সার্ভ করলো। নাম্বার 1 হচ্ছে কি, the friend's beauty is exquisite and extraordinary, এটা আমাদের প্রথম মনে রাখতে হবে যে কবির বন্ধুর সৌন্দর্য সেটা হচ্ছে এক্সকুইজিট, সেটা অর্ডিনারি নয়, কমন নয়, এটা এক্সট্রা অর্ডিনারি। হিজ সামার ইজ ডিফারেন্ট, তার বন্ধুর যে গ্রীষ্মটা সেটা একটু আলাদা রকমের।
from the actual summer in the sense, প্রকৃতপক্ষে আমরা যে প্রকৃতির সামার যাকে বলি, এখন যে কালটা চলছে গ্রীষ্মকাল, that it is constant unlike summer. কবির বন্ধু সৌন্দর্য এটা কনস্ট্যান্ট, আনলাইক সামার ইন নেচার। প্রকৃতির যে সামারটা সেটা কনস্ট্যান্ট নয়, কবির বন্ধু সৌন্দর্য একটু আলাদা। আর নাম্বার 3, হিজ সামার ইজ নট ইটার্নাল ইন ইটসেলফ। কবির বন্ধুর সৌন্দর্য আসলে সে নিজে কিন্তু মোটেই ইটার্নাল নয়, বাট অনলি ইন সো ফার অ্যাজ ইট ইজ গট। ততক্ষণে ইটার্নাল, তখনই ইটার্নাল when it is caught and preserved in the poet's immortal verses, যখন এটাকে কবির অমর কবিতাতে ধরে রাখা হবে এবং এটাকে প্রিজার্ভ করে রেখে দেওয়া হবে, সংরক্ষিত করা হবে। তারপরের লাইনে বলছেন, nor lose possession of that fair thou owest, nor lose possession, nor lose possession means নাবাচক করা আছে, তাহলে you will not be deprived of, you will not be stripped of, তুমি কখনো বঞ্চিত হবে না, you will never be dispossessed of. The fair thou owest means the beauty you own. তুমি যেই সৌন্দর্যের মালিক, তুমি সেই সৌন্দর্য কখনো হারাবে না। কবি বলতে চাইলেন কি, যে সৌন্দর্য একটা পজেশনের মতো, কবির বন্ধু সেই সৌন্দর্য নামক অর্নামেন্টটাকে পজেস করে। কবির বন্ধু যেই সৌন্দর্যের মালিক, সে কখনো সেই সৌন্দর্য হারাবে না, চিরদিন তার সেই পজেশনটা থাকবে। তাহলে এই লাইনটা খুব সহজ, যে কবি কি হারাবে না, সহজ করে মনে রাখতে হবে। দ্য পোয়েট সেইজ, আমি ডাইরেক্ট স্পিচে বলি যে ইউ উইল নট লুজ দ্যাট বিউটি, তুমি সেই সৌন্দর্য কখনো হারাবে না। কোন সৌন্দর্যটা? হুইচ ইউ ওন, যেই সৌন্দর্য তোমার অধীনে আছে, তুমি যেই সৌন্দর্যের মালিক। ইউ পোজেস এন এক্সট্রাঅর্ডিনারি বিউটি, তুমি একটি অনন্য সাধারণ সৌন্দর্যের মালিক, তোমার কাছে তার মালিকানা আছে। and that possession will ever remain static, এবং তোমার কাছে ওই সৌন্দর্যের যে মালিকানা সেটা চিরন্তন ভাবে স্ট্যাটিক থাকবে, এর কখনো কোনো নড়চড় হবে না। যেমন ছিলে তুমি সব দিন সেরকম থাকবে, চিরন্তন ভাবে থাকবে। তো খুব সহজ দুটো লাইন আমরা পড়লাম, but the eternal summer shall not fade nor lose possession of that fair thou owest, owest মানে you are the owner of, যার মালিক তুমি। that fair means that beauty. পরের লাইনে যাচ্ছি, nor shall death brag the wonders in his saint. death, যখনই আমরা এরকম সনেট পড়বো যার বিষয়বস্তু সময় নিয়ে, সৌন্দর্য নিয়ে, অবধারিত ভাবেই মৃত্যুর কথা এসে পড়বে। ডেথ ইজ হিয়ার পার্সনিফাইড, মৃত্যুটাকে এটাকে পার্সনিফাইড করা হয়েছে। হোয়াট ইজ পার্সনিফিকেশন? আমরা অনেক আগে থেকে ক্লাস 8-9 থেকে কবিতা পড়ছি, পার্সনিফিকেশন জেনে আসছি। যদি ভুলে যেতে থাকো আমি আরেকবার রিমাইন্ড করে দিই, পার্সনিফিকেশন হচ্ছে একটা ফিগার অফ স্পিচ ইন হুইচ অ্যান ইনঅ্যানিমেট অবজেক্ট, একটা ইনঅ্যানিমেট অবজেক্ট, অ্যান অ্যাবস্ট্রাক্ট আইডিয়া is given the quality of human being, যেখানে হিউম্যান কোয়ালিটিজ, মানুষের গুণাবলী অ্যাট্রিবিউট করে দেওয়া হয় কোন জড় বস্তুকে, কোন অ্যাবস্ট্রাক্ট বিমূর্ত ভাবনাকে, যখন আমরা প্রাণ সঞ্চার করি। আমি হয়তো বললাম যে দ্য এয়ার গেভ এ ডিপ সাই, বাতাসটা দীর্ঘশ্বাস ফেলেছিল। বাতাস দীর্ঘশ্বাস ফেলতে পারে না, বাতাসটাকে আমি প্রাণ সঞ্চার করে ফেললাম, মানুষের মতো মনে করলাম, এটাকে পার্সনিফিকেশন বলা হয়। মৃত্যুকে পার্সনিফাই করা আছে। কিরকম পার্সনিফাই করা আছে না, ডেথ ইজ পার্সনিফাইড ইন দ্য সেন্স দ্যাট ডিস্ট্রাকশন অফ আর্থলি অবজেক্টস বাই টাইম, সময় এই পৃথিবীর সমস্ত অবজেক্টস গুলোকে, আর্থলি অবজেক্টস গুলোকে ডিস্ট্রয় করে ফেলবে, এটা মূল বিষয়বস্তু, এই ডিস্ট্রাকশনটা। অ্যান্ড দ্য হ্যাভক কজড বাই ডেথ, এবং যেই ক্ষতিটা মৃত্যু করে ফেলে, is one of the major themes of Shakespeare's sonnet or Shakespearean sonnet. শেক্সপিয়ার সনেটের মূল বিষয়বস্তুগুলোর মধ্যে একটা পড়ে টাইম অ্যান্ড ডেথ। তাই মৃত্যুকে পার্সনিফাই করা আছে, মৃত্যুকে অপূর্ব অপূর্ব নাম দিয়ে সাহিত্যে ডাকা আছে। মৃত্যু হচ্ছে দ্য গ্রেটেস্ট টার্মিনেটর, দ্য সুপ্রিম লেভেলার, দ্য গ্রেট প্রিডেটর, এরকম বহু নাম দিয়ে, মৃত্যু গ্রাস করে ফেলে, আমাদের ছোঁ মেরে নিয়ে যায়, এরকম বহু নাম দিয়ে তাকে ডাকা আছে। ডেথ শ্যাল নেভার ব্র্যাগ, মৃত্যু কি করতে পারবে না কবির ক্ষেত্রে, nor shall death brag means death
shall not brag. এটাকে বলা হয় ইনভার্সন। ইনভার্সন কাকে বলা হবে? যখন আমরা কোনো বাক্য পড়ছি, সেই বাক্যটার নর্মাল যে গ্রামাটিক্যাল অর্ডার আছে, সেই নর্মাল গ্রামাটিক্যাল অর্ডারটাকে আমি চেঞ্জ করে ফেললাম, বললাম মাচ হ্যাভ আই সিন অ্যান্ড নোন। আমার লাইনটা বলা উচিত ছিল আই হ্যাভ সিন অ্যান্ড নোন মাচ, কিন্তু কবি তিনি এটাকে গ্রামাটিক্যাল অর্ডারটাকে উল্টে পাল্টে ফেললেন, তাকে বলা হবে ইনভার্সন। রিটরিকে অলংকারিক ভাষাতে প্রচুর অলংকার আছে কবিতাটার মধ্যে, এখানেও একটা অলংকার আছে এটাই, যে নর শ্যাল ডেথ ব্র্যাগ মিনস ডেথ শ্যাল নেভার ব্র্যাগ অর শ্যাল নট ব্র্যাগ। ব্র্যাগ মানে কি? ব্র্যাগ মিনস টু টক টু প্রাউডলি। কেউ যদি খুব অহংকার ভরে, প্রবল গর্ব ভরে কথা বলে অ্যাবাউট ওয়ান্স পাওয়ার, পজিশন এটসেট্রা, আমার ক্ষমতা নিয়ে, আমার কি সম্পত্তি আছে, এই নিয়ে আমি খুব বড় বড় কথা বললাম। আমরা বাংলায় বলি বিশাল বড়াই করে, বড়ফড়াই করে। এই যে বড়াই করে তাকে ব্র্যাগ করা বলা হয়, ব্র্যাগার্ড বলা হয় তাদের। মৃত্যু বড়াই করে। কেন বড়াই করে? না সে খুব দাম্ভিক, সে খুব প্রাউড, দম্ভ ভরে বলে যে এই পৃথিবীর কোনো লিভিং ক্রিয়েচার তাকে আমি ছেড়ে রাখি না, আমি সবাইকে আমার ছায়ার তলাতে নিয়ে আসি এবং সবাইকে মাথা নিচু করে আমার ছায়াতে ঘুরে বেড়াতে হয়। মৃত্যু এই বড়াইটা করে। কবি বলছেন যে আমার বন্ধুর ক্ষেত্রে মৃত্যু কিন্তু এই বড়াইটা করতে পারবে না। ডেথ শ্যাল নেভার ব্র্যাগ মিনস ডেথ শ্যাল নেভার টক টু প্রাউডলি অ্যাবাউট হিজ পজিশন। টু বোস্ট মিনস টু ব্র্যাগ, তাহলে ব্র্যাগ মানে বোস্ট পেলাম, বাংলাতে মনে রাখতে হবে বড়াই করা। ডেথ শ্যাল নেভার ব্র্যাগ নর শ্যাল ডেথ ব্র্যাগ মানে বললাম যে তুমি দাও, দাও মিনস ইউ, দ্য পোয়েটস ফ্রেম, ওয়ান্ডারস্ট ইন হিজ সেড। ওয়ান্ডারস্ট মিনস কি? ওয়ান্ডারস মিনস ওয়াক স্লোলি অ্যান্ড এমলেসলি, খুব ধীরে ধীরে উদ্দেশ্যহীন ভাবে হাঁটা, তাকে বলা হবে ওয়ান্ডারেস্ট। ইন হিজ সেড, হিজ বলতে ডেথ মৃত্যু। তাহলে কবি বললেন যে মৃত্যু বড়াই করে যে পৃথিবীর সমস্ত ক্রিয়েচার্স, লিভিং ক্রিয়েচার্স যারা আছে তাদের সবাইকে মৃত্যু গ্রাস করে ফেলে এবং মৃত্যু সেখানে সুপ্রিমলি রেন করে। তার যে জগৎ আছে, তার রিজিয়ন আছে, কি বলা হয় রিজিয়নটাকে আমি পরে বলছি। তো সেখানে আমরা সবাই মাথা নত করে মৃত্যুর কবলে পড়ে হতাশ হয়ে উদ্দেশ্যহীন ভাবে সেই জগৎটাতে ঘুরে বেড়াই। কবির বন্ধুর ক্ষেত্রে মৃত্যু কিন্তু এই ক্লেমটা করতে পারবে না, মৃত্যু এই বড়াইটা করতে পারবে না যে তোমার তার বন্ধু সে মৃত্যুর কাছে এরকম পরাজিত হয়েছে এবং মৃত্যু তাকে গ্রাস করে তার জগতে নিয়ে গেছে এবং বন্দি করে রেখেছে। সেড, সেড মিনস শ্যাডো, ডার্কনেস অফ ডেথ। সেড মিনস শ্যাডোই অর ডার্ক রিজিয়ন, অন্ধকার জগৎ, ছায়াময় জগৎ। কোনটাকে ছায়াময় জগৎ বলা হলো? দ্য আন্ডারগ্রাউন্ড অর হেডস, HADES ক্যাপিটাল H, এটাকে আন্ডারগ্রাউন্ড অর হেডস প্রাচীন বিভিন্ন মিথোলজিতে মনে করা হতো বিলিভড টু বি ফুল অফ ডার্কনেস। মনে করা হয় যে হেডসটা হচ্ছে ফুল অফ ডার্কনেস, অন্ধকারে পরিপূর্ণ। হোয়ার পিপল আফটার ডেথ, যেখানে মৃত্যুর পরে সমস্ত মানুষ আর সাপোজ টু গো অ্যান্ড রিসাইড, যেখানে মৃত্যুর পরে সমস্ত মানুষকে ওই হেডসে যেতে হয় এবং সেখানে যে তারা রিসাইড করে, সেখানে তারা বসবাস করে। যেহেতু সবাই বসবাস করে, কবির বন্ধু কোনো এক্সেপশন নয়, তাকেও যেতে হবে সেখানে। কিন্তু কবি বলছেন মৃত্যু এই বড়াইটা করতে পারবে না। ডেথ উইল নট সে প্রাউডলি, মৃত্যু গর্ব ভরে বলতে পারবে না দ্যাট ইউ ওয়াক উইদিন হিজ ডার্ক রিজিয়ন, যে তুমি সেই মৃত্যুর অন্ধকার জগতে ঘুরে বেরিয়েছ, ওভার হুইচ হি রুলস, যেই জগৎটায় সে শাসন করে। ডেথ ক্যান নট ক্লেম দ্যাট ইউ আর উইদিন হিজ গ্রিপ, মৃত্যু এই ক্লেমটা করতে পারবে না যে তুমি তার গ্রিপের মধ্যে এসেছো, অর দ্যাট ইউ আর এ রেসিডেন্ট অফ হেডস, তুমি যে হেডস এর বাসিন্দা, হেডসে বসবাস করেছো, এই ক্লেমটা মৃত্যু করতে পারবে না। অ্যান্ড আর লস্ট ইন অবলিভিয়ন, এবং তুমি যে এই জগৎ থেকে বিস্মৃতির অতলে তলিয়ে গেছো, অবলিভিয়নে চলে গেছো, এই ক্লেমটা মৃত্যু কখনো করতে পারবে না। কখন পারবে না? পরের লাইনটা ক্লজ দেওয়া আছে, কন্ডিশন দেওয়া আছে, যখন। কখন না, যখন হোয়েন ইন ইটারনাল লাইনস। ইটারনাল লাইনস কাকে বলা হচ্ছে এটাও পরীক্ষার প্রশ্ন, চিরন্তন লাইনগুলোতে। ইটারনাল লাইনস মিনস ইমমর্টাল ভার্স, ইমপেরিসেবল কর্ডস। ইমপেরিসেবল কর্ডস এমন সুতো, কবিতার লাইন সুতোর মতো,
এমন সুতো যেই সুতোগুলো এই জগতে সুতোর মতো নয় যে কিছুদিন জল পেলো, রোদ পেলো, নষ্ট হয়ে গেলো। এমন সুতোই তোমাকে আমি গেঁথে রাখবো, এমন সুতোর ছন্দে তোমাকে আমি গেঁথে রাখবো যে তুমি কখনো হারিয়ে যাবে না। ইমমর্টাল ভার্স মিনস ইটারনাল লাইন্স। আর অন্যভাবে ব্যাখ্যা করা যাবে, ইটারনাল লাইন্স মিনস ইমমর্টাল ভার্স, ইম্পেরিসেবল কর্ডস, থ্রেডস অফ লাইফ স্পান বাই দ্য ফেটস। যদি আমাদের ভাগ্য বলে কিছু থেকে থাকে, সেখানে ভাগ্য যেই সুতো পাকিয়েছে, যেই সুতোর যারা নির্দিষ্ট হবে যে আমরা এই জগতে জীবিত থাকবো বা মৃত্যুর পরেও আমরা এই জগতে অমর থাকবো না, আমরা আমাদের নাম পৃথিবীর মানুষ ভুলে যাবে। তো এমন সুতো তোমার জন্য আমি তৈরি করেছি যেই সুতোয় তুমি সব দিন বেঁচে থাকবে। ইটারনাল লাইন্স অবভিয়াসলি রেফার টু শেক্সপিয়ার্স কনফিডেন্স। ইটারনাল লাইন্স তো অবশ্যই শেক্সপিয়ারের কনফিডেন্সটাকে বোঝানো হয়েছে ইন হিজ পোয়েটিক পাওয়ার্স, যে তার কি পরিমাণ পোয়েটিক পাওয়ার্স আছে, কবির কাব্যিক ক্ষমতা কতটা, অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য ইম্পেরিসেবল নেচার অফ হিজ ক্রিয়েশনস। এবং কবি নিজের উপরে কনফিডেন্স তো আছেই, এবং কবির এটাও কনফিডেন্স আছে যে আমার যে লিখন শৈলী, যার মাধ্যমে আমি বেশ কিছু সৃষ্টি করে গেছি, আমার যে ক্রিয়েশনস গুলো, সেগুলো হচ্ছে ইম্পেরিসেবল ইন নেচার, প্রকৃতিগত দিক দিয়ে ইম্পেরিসেবল। সময় পেরিয়ে যাবে, বহু কিছু পেরিস করে যাবে, কিন্তু আমার লেখা সেগুলো পেরিস করবে না। এবং এগুলো বাস্তব। কোথায় 1609 খ্রিস্টাব্দে কবিতাটা পাবলিশ হচ্ছে, আজ 2020 মাঝ প্রান্তে আমরা বসে আছি, 411 বছর, এবং সেই 411 বছরে আজকেও অমলিন। such a confident poet he was, এরকম কনফিডেন্ট পোয়েট ছিলেন তিনি। এবং তিনি বলছেন যে ইন ইটস ইউজুয়াল সেন্স, যদি আমরা ভাবি যে ইউজুয়াল সেন্সে ইটারনাল লাইন্স মিনস দ্যাট দ্য পোয়েট উইল কম্পোজ সাচ পোয়েট্রি, কবি এমন পোয়েট্রি কম্পোজ করবেন দ্যাট উইল কনফার ইমমর্টালিটি, যেটা অমরত্ব প্রদান করবে অন হিজ ফ্রেন্ড, তার বন্ধুর উপরে, তার বন্ধুকে অমরত্ব দেবে, and thereby save the beauty from being despoiled। এবং কবি তার বন্ধুকে তার কবিতার মাধ্যমে বাঁচিয়ে ফেলবেন, যে তার কবির বন্ধু ডেসপয়েলড হবে না বাই নেচার চেঞ্জিং কোর্স। আমরা আগেই পেয়েছি, যদি চান্সের দ্বারা ধ্বংস না হয়, নেচার চেঞ্জিং কোর্স দ্বারা ধ্বংস হবে। কিন্তু এমন কবি কিছু টোটকা তৈরি করে ফেলছেন এই কবিতার মাধ্যমে, এই কবিতাটাই টোটকা, যার মাধ্যমে কবিতার বন্ধুকে বাঁচিয়ে ফেলবেন ডেসপয়েলড হওয়ার থেকে। টাইমস চেঞ্জিং কোর্স তাকে ডেসপয়েল করতে পারবে না। তার লাইনটা একবার দেখবো, যে হোয়েন ইন ইটারনাল সামার টু টাইম দাও গ্রোয়েস্ট। টু টাইম মানে সময়ের সঙ্গে সঙ্গে দাও, দাও মিনস ইউ, গ্রোয়েস্ট মিনস কি, ইউ গ্রো লাইক এ ট্রি। ইট ইজ অ্যান ইমেজারি অফ গ্রাফটিং। গ্রাফটিং এর ইমেজারি দেওয়া আছে, একটা গাছ লাগিয়ে ফেললাম আমি, যত দিন যাবে সেই গাছটা আস্তে আস্তে তার অবয়বটা বেড়ে যাবে, তার ব্যাপ্তি হবে। একই রকম ভাবে কবি বলছেন, তোমাকে আমি প্ল্যান্ট করে ফেললাম এই কবিতাতে, গ্রাফটিং করে ফেললাম, কলম করেছি, তার থেকে এরপর তুমি আস্তে আস্তে বেড়ে যাবে। মনে রাখতে হবে যে হিয়ার ইট ইজ নট ইমপ্লাইড, এটা কিন্তু ইমপ্লাই করা হয়নি, দ্যাট দ্য পোয়েটস ফ্রেন্ড ফিজিক্যালি গ্রোজ। কবির বন্ধু ফিজিক্যালি বাড়বে, চেহারাটা বিশাল বেড়ে গেল, আজকে পাতলা ছিল, কিছুদিন পরে মোটা হয়ে গেল, 400 বছর ধরে তিনি বাড়ছেন, এমন কিন্তু ইমপ্লিকেশনটা নয়। It is not implied that the poet's friend will grow physically larger with the passage of time. Physically তিনি লার্জার হবেন with the passage of time, সময় পেরোনোর সঙ্গে সঙ্গে, এরকম ভাবনা কিন্তু নয়। It simply means, খুব সহজ সরল মানে এটা, that the friend's fame, যে কবির খ্যাতি as a beautiful person, একজন সুন্দর ব্যক্তি হিসাবে increases along with time। যত সময় পেরিয়ে যাবে তত কবির বন্ধুর খ্যাতি বেড়ে বেড়ে যাবে। কিভাবে বেড়ে বেড়ে যাবে? দিস থট ইজ রিলেটেড ইন দ্য লাস্ট 2 লাইনস। আমরা ভাবলাম যে কি করে হতে পারে এটা, সময় যত পেরিয়ে যাবে তত বেশি করে কবির বন্ধুর সৌন্দর্য, তার খ্যাতি, সেটা আরো বেশি করে বাড়বে। অ্যাকচুয়ালি আমরা জানি যে আমাদের মেমোরি খুব শর্ট, আমাদের খুব নিয়ার এবং ডিয়ার ওয়ান্স পাসেস যদি করে যায়, যদি পেরিয়ে যায়, পাস অ্যাওয়ে করে, আমরা বেশ কিছুদিন শোক পালন করি, তারপরে ভুলে যাই। এরকম কবি বলছেন তার বন্ধুর সৌন্দর্য সেটা কখনো মলিন হবে না, কি করে হতে পারে? সেটা লাইন নাম্বার 13 এবং 14 তিনি সেই ভাবনাটাকে রিলেট করলেন যে কিভাবে সেটা হতে পারে। তিনি বলছেন, so long as men can breathe or eyes can see, so long lives this and this gives life to thee. So long means as long as,
যতদিন পর্যন্ত। So long means as long as, up to the greatest extent in time possible, যতটা সময় মানুষের কল্পনাতে আসতে পারি, সময়ের যতটা ব্যাপ্তি আমরা আমাদের ইমাজিনেশনে নিয়ে আসতে পারি ততটা সময় পর্যন্ত। মেইন মিনস মেইন ইন জেনারেল, সাধারণভাবে মানুষ। ক্যান মিনস হ্যাভ দ্য পাওয়ার টু ডু সাম অ্যাক্ট, কিছু করার ক্ষমতা থাকতে ক্যান বলা হয়। তাহলে সো লং অ্যাজ মেন ক্যান ব্রেথ মিনস টু টেক এয়ার ইনটু দ্য লাংসের মধ্যে বাতাস নেওয়া অ্যান্ড সেন্ড ইট আউট এগেইন, এবং এটাকে পুনরায় বের করে দেওয়া। টু ইনহেল অ্যান্ড এক্সেল এয়ার, যতদিন পর্যন্ত মানুষ শ্বাস প্রশ্বাস নেবে। দিস অ্যাক্ট, it may be noted, is an important sign of living. কেউ বেঁচে আছে, তার ইম্পর্টেন্ট সাইন যে সে শ্বাস প্রশ্বাস নিচ্ছে, তার নাড়ি চলছে। যতদিন পর্যন্ত মানুষ শ্বাস প্রশ্বাস নেবে। মেন ক্যান ব্রেথ মিনস মেন ইন জেনারেল রিমেন অ্যালাইভ, যতদিন পর্যন্ত সাধারণভাবে এই পৃথিবীতে মানুষ বেঁচে থাকবে। সো লং দ্য হিউম্যান রেস এক্সিস্ট, যতদিন পর্যন্ত মানব জাতির অস্তিত্ব এই পৃথিবীতে থাকবে ততদিন পর্যন্ত। আর আইজ ক্যান সি, আইজ হ্যাভ দ্য পাওয়ার টু সি, চোখের ক্ষমতা আছে দেখা। সিইং অ্যাজ অল উই নো, সি দেখা, যেমনটা আমরা সকলেই জানি, ইজ দ্য চিফ ফাংশন অফ আইজ, and we can never read if we cannot see. We can listen to others reading, but we cannot read. The poet here suggests the human capacity to read poetry. কবি এখানে বলতে চাইছেন মানুষের ক্ষমতা to read poetry, particularly, generally, to read something or read some poetic or literary creation. কাব্য হতে পারে, কোনো সাহিত্যকৃতি হতে পারে। যতদিন পর্যন্ত মানুষের চোখে দেখার ক্ষমতা থাকবে, যতদিন পর্যন্ত মানুষ শ্বাস প্রশ্বাস নেবে, যতদিন পর্যন্ত মানুষ পড়তে পারবে, so long lives this, up to that point of time, সেই সময় পর্যন্ত যতদিন মানুষের প্রাণ থাকবে, যতদিন মানুষ চোখে দেখবে, up to that point of time his poetry exists, ততদিন পর্যন্ত তার কবিতা বেঁচে থাকবে। continues to be read and appreciated, ততদিন পর্যন্ত এটা পড়া হবে, ততদিন পর্যন্ত মানুষ এর প্রশংসা করবে, এর সমাদর করবে, মানুষ এর গুণগান করবে। and this gives life to thee. This means this sonnet, or more broadly this work of art, or any work of art written by Shakespeare. যতদিন পর্যন্ত আমার তোমাকে নিয়ে লেখা কবিতাগুলো থাকবে ততদিন পর্যন্ত। gives life to means confer immortality on, তোমাকে অমরত্ব প্রদান করবে। কি বলতে চাইলেন শেষ দুটো লাইন? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এইচএস পরীক্ষার্থীদের জন্য, বিশেষ করে যে যত বছর প্রশ্ন পড়েছে একটা বছর বাদ দিলে বাকি সব বছর 2016, 17, 18, 19, 20 5টা বছর এই কোয়েশ্চেন পড়েছে। আজকে যেটা পড়ালাম সেম কোয়েশ্চেন 5টা বছর, একই থট এখান থেকে যা আছে লিখতে হবে। কি বললেন সে দুটো লাইন একটু বুঝিয়ে দিয়ে আমি। হিজ ফ্রেন্ড উইল ডাই ওয়ান ডে, কবি বলতে চাইলেন যে এটা তো খুব বাস্তব, যে আমরা জানি যে কবির বন্ধু তিনি অমর্ত্য হতে পারেন না। হিজ ফ্রেন্ড উইল ডাই ওয়ান ডে, একদিন তার বন্ধু অবশ্যই মরবে। ইন কোর্স অফ টাইম, সময় পেরিয়ে যাবে, সময় যেমন সবকিছু ধ্বংস করে তার বন্ধুকেও ধ্বংস করবে। বাট হি উইল রিমেন অ্যালাইভ ইন দ্য মাইন্ডস অফ দ্য রিডার্স, কিন্তু কবির বন্ধু তিনি পাঠকদের মনের মধ্যে তিনি কিন্তু অমর হয়ে থাকবেন। হুই উইল কাম এজ আফটার এজ, সেই সমস্ত পাঠক যারা বছরের পর বছর ধরে আসবে, অ্যান্ড বি ইকুয়ালি চার্মড বাই ইট, এবং যেমন আজকে আমরা মুগ্ধ হয়ে যাচ্ছি, যেমন আমরা থাকবো না, আরো 100 বছর পরে 200 বছর পরে অন্য পাঠক আসবে, অন্য প্রজন্ম আসবে, তারাও একই রকম ভাবে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবে যে লোক, এই মানুষটা, এই লেখক কি লিখে গেছেন, কিভাবে তিনি তার বন্ধুকে অমর করে গেছেন তার কবিতার মাধ্যমে। The poet means to say that people of all generations, সমস্ত জেনারেশনের মানুষ will be charmed by its wonderful magic in which the poet had sought to immortalize his friend. এই সনেট বা এরকম আরো সনেট যেগুলোতে কবি তার বন্ধুকে ইমমর্টালাইজ করে যাবেন এরকম একটা ভাবনা করেছেন। কি সুন্দর করে তিনি কবিতাগুলো লিখেছেন। এই ভাবনায় মশগুল হয়ে থাকবে আমাদের মতো প্রজন্ম,
আরো অনেক অনেক ভবিষ্যৎ প্রজন্ম মশগুল হয়ে থাকবে। যতবার ভবিষ্যৎ প্রজন্ম তার এই কবিতাগুলোকে উল্টে দেখবে, যতবার তার বন্ধু সম্পর্কে জানতে পারবে, ততবার তার বন্ধুর যেন রিনিউয়াল অফ লাইফ, পুনর্জন্ম ঘটবে। তিনি অর্থাৎ কবির বন্ধু আমাদের মেমোরিতে সজীব হয়ে থাকবে। এইভাবে এই কবিতার বন্ধুকে অমরত্ব প্রদান করে যাবেন। The expression is important in various senses. এই যে বললেন যে so long as men can breathe or eyes can see, so long lives this and this gives life to thee. This expression is important in various senses from different angles. যদি আমরা ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেল দিয়ে ভাবি, নাম্বার 1 হচ্ছে this shows Shakespeare's strong confidence. এরকম একটা লাইন, যতদিন পর্যন্ত মানুষ বাঁচবে, যতদিন পর্যন্ত মানুষ চোখে দেখবে, তাদের পাওয়ার থাকবে পড়ার, ততদিন পর্যন্ত আমার এই কবিতা বাঁচবে এবং আমার কবিতার মাধ্যমে তুমি বেঁচে থাকবে। যদি এরকম একটা কথা বলি, তাহলে অবশ্যই আমাদের মাথায় আসে যে একজন কবি যিনি সময়ের অ্যাসিড টেস্টে এখনো পড়েননি, একটা কবিতা লিখছেন। কত কনফিডেন্ট কবি হতে পারেন, কি পরিমাণ কনফিডেন্স থাকলে কবি লিখতে পারেন যে আমি অনেক অনেক যুগ ধরে, অনেক অনেক যুগ নয়, অনেক অনেক সেঞ্চুরি ধরে, ডিকেড শুধু নয়, অনেক সেঞ্চুরি ধরে আমি বেঁচে থাকবো। দিস শোজ শেক্সপিয়ার স্ট্রং কনফিডেন্স। এটা কবির প্রবল কনফিডেন্সটাকে বোঝায়। ইন হিজ ওন পোয়েটিক অ্যাবিলিটিজ, তার নিজস্ব যে কবিতার সক্ষমতা আছে, কবিতা লেখার ক্ষমতা আছে, সেটাকে তিনি বোঝাতে চাইছেন। অনলি মাস্টার আর্টিস্ট, কেবলমাত্র মাস্টার ক্রাফটসম্যান যদি হন, অপূর্ব সব শিল্পী যদি হয়ে থাকেন, who have extraordinary faith in their artistic skill, যাদের আর্টিস্টিক স্কিলের উপরে চরম রকমের ফেথ আছে, can unhesitatingly say what the poet has said. কবি যেটা বললেন, এরকম কথা সব মানুষ বলতে পারবে না, কেবলমাত্র খুব কনফিডেন্ট পোয়েটরা বলতে পারবেন। জন কিটসের কথা বললে আমরা পাবো যে খুব কম বয়সে মারা গেছেন, এ ভেরি কনফিডেন্ট পোয়েট। তিনি তার বন্ধুকে বলতেন যে আমি যা লিখে গেছি, আমার মনে হয় আই উইল বি অ্যামাং দ্য বেস্ট অফ ইংলিশ পোয়েটস, আমি শ্রেষ্ঠ ইংরেজি কবিদের মধ্যে একজন হব। এরকম কনফিডেন্ট পোয়েট উইলিয়াম শেক্সপিয়ার ছিলেন। তার পরবর্তীকালে জন কিটস এরকম কনফিডেন্ট পোয়েট তারা। এটা নাম্বার 1 গেল। নাম্বার 2 হচ্ছে দিস ফার্দার শোজ দ্যাট শেক্সপিয়ার হ্যাড গ্রেট ফেথ। যেমন তার কবিতার গুণের উপর ক্ষমতা, তেমনি শেক্সপিয়ার হ্যাড গ্রেট ফেথ ইন দ্য কোয়ালিটি অফ হিজ পোয়েট্রি। যে আমরা একটা কবিতা আমি মুখে বললাম বেঁচে থাকবে বললেই তো হবে না, আমার কবিতাটার এমন গুণ থাকতে হবে যে এই কবিতাটা মানুষকে হিপনোটাইজ করে রাখতে পারবে, মানুষকে চাম্র করবে, মানুষ আনন্দ পাবে। কবির প্রবল বিশ্বাস ছিল তার কবিতার উপরেও। যেমন আমি লিখতে পারি, যেমন আমার কবিতাও দুর্দান্ত। ভ্যারিয়াস রাইটার্স, ভিন্ন ভিন্ন লেখকরা ইউজ দিস অ্যাজ এ কমন থিম। এই কমন থিমটা কোনটা? যে কবিতার মাধ্যমে কারো সৌন্দর্যকে, কারো কোনো গুণটাকে অমর করে যাওয়া, এটা ভিন্ন ভিন্ন যুগের কবিতার বৈশিষ্ট্য। প্রথম যখন অনেক প্রাচীন কালে হরাস তিনি লিখছেন আই হ্যাভ ফিনিশড এ মনুমেন্ট মোর লাস্টিং দ্যান ব্রোঞ্জ। কবিতা লেখার পরে বলছেন যে আমি এমন একটা মনুমেন্ট ফিনিশ করলাম যেটা ব্রোঞ্জের থেকে অনেক বেশি লাস্টিং। তাহলে কবিতাটা হচ্ছে ব্রোঞ্জের থেকে লাস্টিং মনুমেন্ট একটা। এটা হরাসের থেকে থিমটা আবার চলে আসছে। শেক্সপিয়ারের সমসাময়িক কবি এডমান্ড স্পেন্সার, তিনিও বলছেন যে মাই ভার্স ইউর ভার্চুজ রেয়ার্স ইটারনাইজ। আমার ভার্সগুলো তোমার রেয়ার ভার্চুস গুলোকে ইটারনাইজ করবে, চিরন্তন করে যাবে। আমি এমন কবিতা লিখবো যে তোমার সব দুষ্প্রাপ্য গুণগুলো সেখানে অমরত্ব পাবে। সুতরাং কবিতা তোমাকে অমর করবে। শেক্সপিয়ার এরকম অনেক অনেক কবিতায় তার বন্ধুকে অমর করেছেন। সনেট নাম্বার 63 সেখানে তিনি লিখছেন যে হিজ বিউটি শ্যাল ইন দিস ব্ল্যাক লাইনস বি সিন। তার সৌন্দর্য এই কালো অক্ষরগুলোতে দেখা যাবে। and they shall live and he in them still sing। এবং আমার ওই কালো অক্ষরগুলো বেঁচে থাকবে এবং ওই কালো অক্ষরগুলো আয়নার মতো আমার বন্ধুকে প্রতিফলিত করবে। সুতরাং শেক্সপিয়ার একটা কবিতা নয়, সনেট নাম্বার 63 সেখানে তিনি একই থিম বলেছেন। সনেট নাম্বার 55 যদি যাই, নট মার্বেল নর দ্য গিল্ডেড মনুমেন্টস। মার্বেল নয়, গিল্ডেড মনুমেন্ট, সোনালি রং করা বা সোনালি রঙের সব মনুমেন্টস নয়। or princess of princess shall outlap this powerful light। এমন কোন ক্ষমতা নেই, এমন কোন মার্বেল প্যালেস নেই, এমন কোন গিল্ডেড মনুমেন্ট নেই
যে এই প্রিন্সেসের এই পৃথিবীতে যে সমস্ত রাজপুত্র আছেন, যে আমার এই পাওয়ারফুল রাইমটাকে আউটলাস্ট করতে পারে, আউটলাভ করতে পারে, আমার এই পাওয়ারফুল রাইম তাদের থেকে অনেক বেশি দামি। সুতরাং এই পৃথিবীর যে কোনো বস্তুর থেকে এগুলো অনেক দামি। এই পৃথিবীর সমস্ত বস্তু, মানুষ হোক, মানুষের সৃষ্ট জিনিস হোক, দিস আর ট্রানজিটরি, এগুলো হচ্ছে ক্ষণস্থায়ী। বাট আর্ট ইজ পার্মানেন্ট। আর্ট হচ্ছে পার্মানেন্ট। শিল্পকলা সেটা চিরন্তন, তার ক্ষয় নেই। দাস হিয়ার শেক্সপিয়ার ইজ আনডাউটেডলি ইনভোকিং, শেক্সপিয়ার এখানে আনডাউটেডলি ইনভোক করছেন অ্যান এনসিয়েন্ট কনভেনশন, একটা খুব প্রাচীন কনভেনশন, প্রাচীন ধারা, ট্র্যাডিশন নিয়ে আসছেন ইন অ্যাসার্টিং দ্য পোয়েটস ক্যাপাসিটি টু কনফার ইমমর্টালিটি, যে কবির ক্ষমতা আছে কোনো কিছুকে ইমমর্টালিটি দেওয়ার, অমরত্ব প্রদান করে দেওয়ার। এটা